সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য 2015 সাল পর্যন্ত সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং সমাধান আলোচনা করছি। জীববিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায়। উদ্দীপক 1, কোষপ্রাচীর ও কোষঝিল্লি। উদ্দীপক 2, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ও গলজি বডি। উদ্দীপক 3, নিউক্লিয়াস ও ক্রোমোজোম। উদ্দীপক 4, ডিএনএ ও আরএনএ। এবং উদ্দীপক 5, ডিএনএ ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। এর মধ্যে উদ্দীপক 1, কোষপ্রাচীর ও কোষঝিল্লি তোমাদের জন্য আলোচনা করা হয়েছে। এখন তোমাদের জন্য উদ্দীপক 2, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ও গলজি বডি আলোচনা করছি। অবশিষ্ট উদ্দীপক পরবর্তীতে আলোচনা করা হবে। উদ্দীপক 2, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ও গলজি বডি। 1, এ কোষের শক্তিঘর, বি কোষের রান্নাঘর, সি ট্রাফিক পুলিশ। এখানে এ কোষের শক্তির ঘর মাইটোকন্ড্রিয়া বোঝানো হয়েছে, বি কোষের রান্নাঘর ক্লোরোপ্লাস্ট নির্দেশ করা হয়েছে, সি ট্রাফিক পুলিশ গলজি বডিকে নির্দেশ করা হয়েছে। 2, কোষে 3টি গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে। এগুলো হলো বায়োপ্লাস্ট, সবুজ কণা ও লাইপোকন্ড্রিয়া। এখানে বায়োপ্লাস্ট মাইটোকন্ড্রিয়াকে নির্দেশ করা হয়েছে, সবুজ কণা ক্লোরোপ্লাস্টকে বোঝানো হয়েছে এবং লাইপোকন্ড্রিয়া হলো গলজি বডির অপর নাম। 3, কোষে 3টি গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে। এরা কোষের জন্য শক্তি উৎপন্ন করে, শর্করা তৈরি করে এবং ট্রান্স গোলজি নেটওয়ার্ক বা টিজিএন গঠন করে। এখানে শক্তি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়াকে বোঝানো হয়েছে, শর্করা তৈরি করে ক্লোরোপ্লাস্টকে নির্দেশ করা হয়েছে, ট্রান্স গোলজি নেটওয়ার্ক গঠন করে গলজি বডি। 4, এ পাওয়ার হাউস, বি শর্করা তৈরির কারখানা, সি ইডিওজোম। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস, শর্করাকে বলা হয় ক্লোরোপ্লাস্টকে বলা হয় শর্করা তৈরির কারখানা, গলজি বডিকে বলা হয় ইডিওজোম। তাহলে এ মাইটোকন্ড্রিয়াকে নির্দেশ করেছে, বি ক্লোরোপ্লাস্টকে নির্দেশ করেছে এবং সি গলজি বডিকে নির্দেশ করেছে। কথায় উদ্দীপক না হয়ে চিত্র দিয়েও উদ্দীপক হতে পারে। এ বি সি। এ মাইটোকন্ড্রিয়া, বি ক্লোরোপ্লাস্ট এবং সি গলজি বডি বোঝানো হয়েছে। গলজি বডি চিত্র। এখন সৃজনশীল প্রশ্ন দেখি উদ্দীপক অনুসারে। সৃজনশীল প্রশ্নাবলী 2 গ, কম্প্রিহেনশন কম্প্রিহেন্সিভ প্রশ্ন। 1,
উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গুরুত্ব লেখো। উদ্দীপকের প্রথম অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। এখানে মাইটোকন্ড্রিয়ার গুরুত্বের কথা বলা হয়েছে। 2. উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটির গুরুত্ব লেখো। উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট। এখানে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব চাওয়া হয়েছে। 3. উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অঙ্গাণুর মধ্যে পার্থক্য লেখো। প্রথম অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, দ্বিতীয় অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য চেয়েছে। 4. উদ্দীপকের তৃতীয় অঙ্গাণুটির গুরুত্ব লেখো। তৃতীয় অঙ্গাণু হলো গলজি বডি। গলজি বডির গুরুত্ব চাওয়া হয়েছে। 5. উদ্দীপকের তৃতীয় অঙ্গাণুটির গঠন লেখো। উদ্দীপকের তৃতীয় অঙ্গাণু হলো গলজি বডি। এখানে গলজি বডির গঠন লিখতে বলেছে। উচ্চতর দক্ষতা, হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি। 1. উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন বর্ণনা করো। উদ্দীপকের প্রথম অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। এখানে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করতে বলেছে। 2. উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটির গঠন আলোচনা করো। উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। এখানে ক্লোরোপ্লাস্টের গঠন আলোচনা করতে বলা হয়েছে। 3. উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অঙ্গাণু দুটির মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকের প্রথম অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া, দ্বিতীয় অঙ্গাণুটি ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মধ্যে ভিন্নতা, বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে। বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নের উল্লেখ সাল দেওয়া হয়েছে। তবে ঢাকা বোর্ড আর দিনাজপুর বোর্ড দুটি ডিবি উল্লেখ করা হয়েছে। চিটাগাং এবং কুমিল্লা বোর্ড দুটি সিবি উল্লেখ করা হয়েছে। জায়গার অভাবে অনেক সাল লেখা হয় নাই। এই প্রশ্নগুলোর ভিতর থেকেই বোর্ডে প্রশ্ন আসে, এর বাইরে থেকে সাধারণত প্রশ্ন আসে না। আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন আলোচনা করব। 1. উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গুরুত্ব লেখো। উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ঘর বা পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব আলোচনা করা হলো। 1. প্রথমে কিভাবে উত্তর লিখতে হবে সেটি তোমাদেরকে উল্লেখ করছি, তারপরে চিত্রসহ এগুলা বুঝিয়ে দিব। 1. শ্বসন প্রক্রিয়া। শ্বসনের কেফ চক্র ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়ায় সম্পূর্ণ হয়। একে মাইটোকন্ড্রিয়াল শ্বসন বলে। 2. শক্তি উৎপাদন। মাইটোকন্ড্রিয়ায় এটিপি তৈরি হয়। এটিপি হলো শক্তির উৎস। 3. প্রোটিন তৈরি। মাইটোকন্ড্রিয়া কোষের জন্য প্রোটিন তৈরি করে। 4. নিউক্লিক অ্যাসিড তৈরি। ইহা ডিএনএ ও আরএনএ তৈরি করে। ডিএনএ আর আরএনএ কে বলা হয় নিউক্লিক অ্যাসিড। 5. রক্তকণিকা ও হরমোন উৎপাদন। ইহা রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করে। রক্তকণিকা তো প্রাণীদেহে উৎপন্ন হয়। 6. এনজাইম ধারণ। ইহা শোষণের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কোএনজাইম ধারণ করে। 7. আয়নের ভারসাম্য।
এরা কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব ঠিক রাখে। 8 বিপাক, ইহা নিউরোট্রান্সমিটার ও কোলেস্টেরল বা চর্বি বিপাক করে। 9 অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ, মাইটোকন্ড্রিয়া কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটি কোষ মারা যাবে, তার পূর্ব মৃত্যু নির্ধারণ করে মাইটোকন্ড্রিয়া, একে বলা হয় অ্যাপোপ্টোসিস। 10 বংশগতি, মাইটোকন্ড্রিয়া শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সাহায্য করে। 11 শক্তি নিয়ন্ত্রণ, ইহা কোষে শক্তি সঞ্চয় ও নির্গমন নিয়ন্ত্রণ করে। 12 ক্যাটায়ন সঞ্চিত, মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম আয়ন, সালফার আয়ন, ফেরাস আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি সঞ্চিত থাকে। এই গুরুত্বগুলো চিত্রসহ ব্যাখ্যা করব। চিত্রসহ ব্যাখ্যা করলে খুব সহজে বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে। 1 শ্বসন প্রক্রিয়া। শ্বসনের কেপ চক্র ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। একে মাইটোকন্ড্রিয়াল শোষণ বলে, সাইটোপ্লাজমিক না, একে মাইটোকন্ড্রিয়াল শোষণ বলা হয়। এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে শ্বসনের কেপ চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পন্ন হয়, তাই একে বলা হয় মাইটোকন্ড্রিয়াল শোষণ। 2 শক্তি উৎপাদন, মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি হয়। এটিপি হলো শক্তির উৎস। 3 প্রোটিন তৈরি, মাইটোকন্ড্রিয়া কোষের জন্য প্রোটিন তৈরি করে। মাইটোকন্ড্রিয়া কোষের জন্য প্রোটিন তৈরি করে। 4 নিউক্লিক অ্যাসিড তৈরি, ইহা ডিএনএ ও আরএনএ তৈরি করে। ডিএনএ ও আরএনএ কে বলা হয় নিউক্লিক অ্যাসিড। 5 রক্তকণিকা ও হরমোন উৎপাদন, ইহা রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সাহায্য করে। প্রাণীদেহে রক্তকণিকা উৎপন্ন করে, আর হরমোন উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রেই উৎপন্ন করে। 6 এনজাইম ধারণ, ইহা শোষণের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কোএনজাইম ধারণ করে। যেহেতু মাইটোকন্ড্রিয়ায় শোষণ ঘটে, শোষণের জন্য এনজাইম এবং কোএনজাইম দরকার হয়, মাইটোকন্ড্রিয়া এই এনজাইম আর কোএনজাইম ধারণ করে। 7 আয়নের ভারসাম্য রক্ষা, এরা কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে। এই যে কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব সঠিক মাত্রায় বজায় রাখে। 8 বিপাক, ইহা নিউরোট্রান্সমিটার ও কোলেস্টেরল বা চর্বি বিপাক করে। তাহলে নিউরোট্রান্সমিটার আর চর্বি বিপাক করে হলো মাইটোকন্ড্রিয়া। 9 অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ, মাইটোকন্ড্রিয়া কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে, একে অ্যাপোপ্টোসিস বলে। এই যে একটি কোষ মারা যাচ্ছে, এই কোষের পূর্ব মৃত্যু নির্ধারণ করে মাইটোকন্ড্রিয়া। 10 বংশগতি, মাইটোকন্ড্রিয়া শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সাহায্য করে। 11 শক্তি নিয়ন্ত্রণ, ইহা কোষে শক্তি সঞ্চয় ও নির্গমন নিয়ন্ত্রণ করে। উচ্চ শক্তি বন্ধনী সৃষ্টি করে নিজের দেহে শক্তি সঞ্চয় করে। 12 ক্যাটায়ন সঞ্চিত, মাইটোকন্ড্রিয়ায় ক্যালসিয়াম আয়ন, সালফার আয়ন, ফেরাস আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন
ইত্যাদি সঞ্চিত থাকে। এই যে সঞ্চিত আছে, মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব শেষ হলো। আমরা দ্বিতীয় প্রশ্ন আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন হলো, উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটির গুরুত্ব লেখো। দ্বিতীয় অঙ্গাণুটির গুরুত্ব বোর্ডে অনেকবার এসেছে। উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোষের রান্নাঘর বা শর্করা তৈরির কারখানা বলা হয়। ক্লোরোপ্লাস্টের গুরুত্ব বর্ণনা করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি উল্লেখ করছি, তারপর চিত্রসহ তোমাদের জন্য ব্যাখ্যা করব। 1. সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। 2. সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। 3. ফসফোগ্লিসারিক অ্যাসিডকে বিভিন্ন ধরনের শর্করায় রূপান্তর করে এবং স্টার্চ হিসেবে সঞ্চয় করে, তাই একে কোষের রান্নাঘর বলা হয়। 4. ক্লোরোপ্লাস্ট প্রোটিন তৈরি করে। 5. ইহা নিউক্লিক অ্যাসিড তৈরি করে। 6. ইহা সাইটোপ্লাজমিক বংশগতিতে সাহায্য করে। ক্লোরোপ্লাস্ট সাইটোপ্লাজমিক বংশগতিতে সাহায্য করে। 7. ইহা কোয়ান্টোজোম ফটোফসফাইলেশন ঘটায়, অর্থাৎ সূর্যালোকের সাহায্যে এডিপিকে এটিপিতে রূপান্তর করে। ফসফোরাইলেশন কাকে বলে? এটিপি তৈরির পদ্ধতিকে বলা হয় ফসফোরাইলেশন। আর এটিপি তৈরি যদি ফটো বা আলোর উপস্থিতিতে উৎপন্ন হয়, তাহলে তাকে ফটোফসফোরাইলেশন বলে। আর ফটো রেসপিরেশন, ফটো অর্থ আলো, রেসপিরেশন অর্থ শ্বসন, তাহলে ফটো রেসপিরেশন শব্দের অর্থ হলো আলোক শ্বসন বা সালোক শ্বসন, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ যে শ্বসন ঘটায় তাকে ফটো রেসপিরেশন বলে। ক্লোরোপ্লাস্ট এই ফটো রেসপিরেশন ঘটায়। 9. ফটোলাইসিস প্রক্রিয়ায় পানি ভেঙে অক্সিজেন মুক্ত করে। লাইসিস অর্থ ভাঙা, ফটো অর্থ আলো, আলোর উপস্থিতিতে আলোর সাহায্যে কোনো কিছু ভাঙাকেই বলা হয় ফটোলাইসিস। যেমন আলোর সাহায্যে পানির অণুকে ভাঙা যায়, এটা ফটোলাইসিস। 10. উদ্ভিদের অনাক্রম্য সাড়াদান করে। এই 10 পর্যন্ত গুরুত্বগুলো চিত্রসহ ব্যাখ্যা করি, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। 1. সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টই পৃথিবীতে একমাত্র কণা যা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং নিজের মধ্যে সঞ্চয় রাখে। 2. সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্টটি একমাত্র কণিকা যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, সৌরশক্তিকে ব্যবহার করে শর্করা উৎপন্ন করছে। 3. ফসফোগ্লিসারিক অ্যাসিডকে বিভিন্ন ধরনের শর্করায় রূপান্তর করে এবং স্টার্চ হিসেবে সঞ্চয় করে, তাই একে কোষের রান্নাঘর বলা হয়। এই যে ক্লোরোপ্লাস্ট এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিডকে বিভিন্ন ধরনের শর্করায় রূপান্তর করছে, এরপর স্টার্চ হিসেবে সঞ্চয় করে, এই কারণেই একে বলা হয় রান্নাঘর, কোষের রান্নাঘর। 4. ক্লোরোপ্লাস্ট প্রোটিন তৈরি করে। এই যে প্রোটিন, উদ্ভিদের এই প্রোটিন সঞ্চয়কারী উদ্ভিদ, এই যে ফল বা বীজ। 5. ইহা নিউক্লিক অ্যাসিড তৈরি করে। ডিএনএ আর আরএনএ কে বলা হয় নিউক্লিক অ্যাসিড,
এই নিউক্লিক অ্যাসিড তৈরি করে ক্লোরোপ্লাস্ট। 6, ইহা সাইটোপ্লাজমিক বংশগতিতে সাহায্য করে। সাইটোপ্লাজমে যে বংশগতি ঘটে তাকে সাইটোপ্লাজমিক বংশগতি বলে। ক্লোরোপ্লাস্ট কোষের সাইটোপ্লাজমিক বংশগতিতে সাহায্য করে। এই যে সাইটোপ্লাজমের মাধ্যমে বংশগতি ঘটছে। 7, কোয়ান্টোজোম ফটোফসফোরাইলেশন ঘটায়, অর্থাৎ সূর্যালোকের সাহায্যে এডিপিকে এটিপিতে রূপান্তরিত করে। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড আছে, থাইলাকয়েডের ভিতরে কোয়ান্টোজোম থাকে। এই কোয়ান্টোজোমই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া এটিপি তৈরি করে। এই যে এটিপি তৈরি হচ্ছে, কোয়ান্টোজোম এটিপি তৈরি করছে, এগুলো কোয়ান্টোজোম। আর ফটোরেসপিরেশন, আলোর উপস্থিতিতে যে শ্বসন ঘটে তাকে ফটোরেসপিরেশন বা আলোক শোষণ বা সালোক শোষণ বলে। এই যে সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, এটাই শ্বসন আলোতে ঘটে, তাইকে বলা হয় আলোক শোষণ বা ফটোরেসপিরেশন। 9, ফটোলাইসিস, আলোর উপস্থিতিতে কোনো কিছু ভাঙাকে বলা হয় ফটোলাইসিস। যেমন পানির অণু ভেঙে অক্সিজেন মুক্ত হয়। এই যে পানির অণু ভেঙে প্রোটন, অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হলো, এটা ফটোলাইসিস। দশ, উদ্ভিদের অনাক্রাম্য সাড়াদান করে। যে উদ্ভিদে ক্লোরোফিল বেশি থাকে, ক্লোরোপ্লাস্ট বেশি থাকে, সে উদ্ভিদ সবুজ হয়, সতেজ হয় এবং সে রোগ প্রতিরোধ করতে পারে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। ক্লোরোপ্লাস্টের গুরুত্ব শেষ হলো। এখন তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অঙ্গাণুর মধ্যে পার্থক্য লেখো। উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া এবং দ্বিতীয় অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। এইভাবে ছক আকারে দিতে হবে পার্থক্যটি। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। 1, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ ও প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থাকে, ক্লোরোপ্লাস্ট কখনো প্রাণী কোষে থাকে না। 2, মাইটোকন্ড্রিয়া বর্ণহীন, ক্লোরোপ্লাস্ট বর্ণময়। 3, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, ক্লোরোপ্লাস্ট শর্করা উৎপন্ন করে। 4, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ভাঁজ থাকে, ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দায় ভাঁজ থাকে না। 5, মাইটোকন্ড্রিয়া শ্বসন ঘটায়, ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ ঘটায়। 6, মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স থাকে, ক্লোরোপ্লাস্টে স্ট্রমা থাকে। 7, মাইটোকন্ড্রিয়াকে শক্তির ঘর বলা হয়, ক্লোরোপ্লাস্টকে রান্নাঘর বলা হয়। 8, মাইটোকন্ড্রিয়া খাদ্য সঞ্চয় করে না, ক্লোরোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। 9, মাইটোকন্ড্রিয়া শক্তির রূপান্তর ঘটায় না, ক্লোরোপ্লাস্ট শক্তির রূপান্তর ঘটায়। পার্থক্য শেষ হলো। এখন চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্নটি হলো, উদ্দীপকের
তৃতীয় অঙ্গাণুটির গুরুত্ব লেখো। কম্প্রিহেন্সিভ চতুর্থ প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত তৃতীয় অঙ্গাণুটি হল গলজি বডি। গলজি বডিকে গলজি কমপ্লেক্স, গলজি অ্যাপারেটাস, ডিকটিওজোম, ইডিওজোম, লাইপোকন্ডিয়া, প্যাকেজিং কেন্দ্র ও ট্রাফিক পুলিশ বলা হয়। এর গুরুত্ব বর্ণনা করা হলো। প্রথমে কিভাবে উত্তর লিখতে হবে সেইটি আলোচনা করছি, তারপর চিত্রসহ ব্যাখ্যা করব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। 1. উদ্ভিদ দেহে কোষ প্রাচীর গঠন করে। গলজি বডি উদ্ভিদ দেহে কোষ প্রাচীর গঠন করে। 2. উদ্ভিদ দেহে কোষ প্লেট গঠন করে। 3. জীবদেহে কোষ ঝিল্লি গঠন করে। 4. প্রোটিনকে কার্বোহাইড্রেটের সাথে যুক্ত করে গ্লাইকল উৎপন্ন করে। এ প্রক্রিয়াকে গ্লাইকোসিলেশন বলে। প্রোটিন এবং কার্বোহাইড্রেট একসাথে যুক্ত করে উৎপন্ন করে হলো গ্লাইকল। আর গ্লাইকল তৈরির পদ্ধতিকে বলা হয় গ্লাইকোসিলেশন। 5. স্তন্যপায়ীদের শুক্রাণুর একোজোম গঠনে অংশগ্রহণ করে। শুক্রাণুর একোজোম থাকে, সেই একোজোমটি গঠন করে হলো গলজি বডি। 6. ইহা লাইসোজোম গঠন করে। 7. ইহা প্রোটিন তৈরি এবং সঞ্চয় করে। প্রোটিন তৈরিও করে এবং প্রোটিন সঞ্চয়ও করে। 8. ইহা কোষে খাদ্যদ্রব্য জমা রাখে। 9. কোষের জন্য এনজাইম ও হরমোন নিঃসরণ করে। 10. স্তন্যপায়ীর ক্যান্সার ও টিউমার কোষ থেকে মেলানিন উৎপন্ন করে। স্তন্যপায়ীর যে ক্যান্সার কোষ আছে আর টিউমার কোষ আছে, সেই কোষ থেকে মেলানিন উৎপন্ন করে। 11. ইহা ভিটামিন সি তৈরি ও সঞ্চয় করে। ভিটামিন সি তৈরিও করে আবার সঞ্চয় করে। 12. ইহা কোষস্থ পানি বের করে দেয়, অর্থাৎ কোষ থেকে পানি বাইরে বের করে দেয়। 13. উদ্ভিদ কোষে পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করে বলে একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তাহলে গলজি বডির আর এক নাম কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। 14. মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে। এই গুরুত্বগুলো এখন চিত্রসহ ব্যাখ্যা করব, তাহলেই তুমি ভালো বুঝতে পারবে। 1. উদ্ভিদ দেহে কোষ প্রাচীর গঠন করে। এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর গঠন করে গলজি বডি। 2. উদ্ভিদ দেহে কোষ প্লেট গঠন করে। এটা হলো কোষ প্লেট, এটা কোষ প্রাচীর। এই কোষ প্লেট গঠন করে, তৈরি করে গলজি বডি। 3. জীব দেহে কোষ ঝিল্লি গঠন করে। এটি কোষ ঝিল্লি, এটি হলো কোষ ঝিল্লি, এই যে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন গঠন করে গলজি বডি। 4. প্রোটিনকে কার্বোহাইড্রেটের সাথে যুক্ত করে গ্লাইকল উৎপন্ন করে। এ প্রক্রিয়াকে গ্লাইকোসিলেশন বলে। এই যে প্রোটিন আর কার্বোহাইড্রেট যুক্ত করে গ্লাইকল উৎপন্ন করলো, গ্লাইকল তৈরির এই পদ্ধতিকে বলা হয় গ্লাইকোসিলেশন। 5. স্তন্যপায়ীদের শুক্রাণুর একোজোম গঠন করে। এটা শুক্রাণু, শুক্রাণুর এটা মাথা। মাথায় এই যে টুপির মতো যে অংশটি আছে, এই টুপির মতো অংশটাকে বলা হয় একোজোম। এই একোজোম গঠন করে হলো গলজি বডি। একোজোম শুক্রাণুর শক্তি সরবরাহ করে। 6. ইহা লাইসোজোম গঠন করে। এই যে গলজি বডি, গলজি বডি লাইসোজোম গঠন করে। 7. ইহা প্রোটিন তৈরি ও সঞ্চয় করে। এটা প্রোটিন,
প্রোটিন মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে। এই প্রোটিন তৈরি ও সঞ্চয় করে গলজি বডি। 8, ইহা কোষে খাদ্যদ্রব্য সঞ্চয় করে। এই যে একটি কোষ, এই কোষে প্রচুর পরিমাণে খাদ্য জমা আছে, এই জমা করে গলজি বডি। 9, কোষের জন্য এনজাইম ও হরমোন নিঃসরণ করে। এই যে কোষের জন্য এনজাইম নিঃসরণ করে এবং হরমোন নিঃসরণ করে। 10, স্তন্যপায়ীর ক্যান্সার ও টিউমার কোষ থেকে মেলানিন উৎপন্ন করে। মেলানিন একটি হরমোন, এই হরমোন উৎপন্ন হয় টিউমার কোষ থেকে এবং ক্যান্সার কোষ থেকে। 11, ইহা ভিটামিন সি তৈরি ও সঞ্চয় করে। 12, ইহা কোষস্থ পানি বের করে দেয়, অর্থাৎ কোষ থেকে পানি বাইরে বের করে দেয় গলজি বডি। 13, উদ্ভিদ কোষে পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করে বলে একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। 14, ইহা মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনে উদ্বুদ্ধ করে। গলজি বডির গুরুত্ব শেষ হলো। এখন পঞ্চম প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন আলোচনা করছি। কম্প্রিহেন্সিভ প্রশ্ন নাম্বার 5, উদ্দীপকের তৃতীয় অঙ্গাণুটির গঠন বর্ণনা করে। উদ্দীপকে উল্লেখিত তৃতীয় অঙ্গাণুটি হলো গলজি বডি। গলজি বডিকে গলজি কমপ্লেক্স, গলজি অ্যাপারেটাস, ডিকটিওজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, প্যাকেজিং কেন্দ্র ও ট্রাফিক পুলিশ বলা হয়। এর গঠন বর্ণনা করা হলো। গঠন বর্ণনা প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর চিত্রসহ ব্যাখ্যা করব। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে গলজি বডির 3 ধরনের গঠন দেখা যায়। 1, সিস্টার্নি। যেসব গলজি বডি সরু, লম্বা, নলাকার ও সমান্তরালভাবে অবস্থান করে তাকে সিস্টার্নি বলে। এর ব্যাস 0.5 থেকে 1 মাইক্রন। এর লুমেন বা গহ্বর 500 থেকে 1000 ন্যানোমিটার প্রশস্ত। 3 থেকে 8টি সিস্টার্নি একত্রে গাদা করে অবস্থান করে। 3 থেকে 8টি সিস্টার্নি একসাথে অবস্থান করে তাকে বলা হয় গাদা। প্রতিটি গাদাকে বলা হয় ডিকটিওজোম। তাহলে সিস্টার্নির একটি গাদাকে বলা হয় ডিকটিওজোম। ডিকটিওজোমের যে অংশ প্লাজমা মেমব্রেনের দিকে থাকে তাকে ট্রান্সফেজ বলে। তাহলে ডিকটিওজোমের যে অংশ প্লাজমা মেমব্রেনের দিকে থাকে তাকে ট্রান্সফেজ বলে, এবং যে অংশ কোষের কেন্দ্রের দিকে থাকে তাকে সিসফেজ বলে। সিস্টার্নি 3 ধরনের: ট্রান্সসিস্টার্না, সিসসিস্টার্না এবং মেডিয়াল সিস্টার্না। ট্রান্সফেজ এর শেষ অংশকে ট্রান্সসিস্টার্না, সিসফেজ এর শেষ অংশকে সিসসিস্টার্না এবং মধ্যভাগের অংশকে মেডিয়াল সিস্টার্না বলে। চিত্রসহ দেখলে আরো ভালো বুঝতে পারবে। সিস্টার্নির সংখ্যা প্রাণী কোষে 3 থেকে 7টি এবং উদ্ভিদ কোষে 10 থেকে 20টি। 2, ভ্যাকুয়াল। যেসব গলজি বডি দেখতে গোলাকার থলির মতো তাকে ভ্যাকুয়াল বলে। ইহা সিস্টার্নির রূপান্তরিত অংশ। ইহা দানাদার পদার্থ দ্বারা পূর্ণ থাকে। 3, ভ্যাসিকল। ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো গলজি বডিকে ভ্যাসিকল বলে। ইহা গুচ্ছ আকারে অবস্থান করে। ভ্যাসিকল এবং ট্রান্সসিস্টার্নি যুক্ত হয়ে ট্রান্স গলজি নেটওয়ার্ক গঠন করে। তাহলে ভ্যাসিকল ও ট্রান্সসিস্টার্নি যুক্ত হয়ে
ট্রান্স গলজি নেটওয়ার্ক গঠন করে, একে বলা TGN। গলজি বডির গঠন চিত্র সহ ব্যাখ্যা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবে। গলজি বডির গঠন তিন ধরনের হয়, এক সিস্টার্নি, দুই ভ্যাকুয়াল, তিন ভ্যাসিকল। এক সিস্টার্নি, এগুলো হলো সিস্টার্নি। যেসব গলজি বডি সরু, লম্বা, নলাকার ও সমান্তরালভাবে অবস্থান করে তাদেরকে সিস্টার্নি বলে। এরা সরু, লম্বা, নলাকার এবং সমান্তরালভাবে অবস্থান করছে, এদেরকে বলা হয় সিস্টার্নি। 3 থেকে 8টি সিস্টার্নি একত্রে গাদা করে অবস্থান করে। এই যে 3 থেকে 8টি সিস্টার্নি একত্রে গাদা করে অবস্থান করছে, এর এই এক একটা গাদাকে বলা হয় ডিকটিওজোম। এই যে একটা গাদা, এই গাদাটাকে বলা হয় ডিকটিওজোম। একটি গাদাতে 3 থেকে 8টি সিস্টার্নি থাকে, একটা গাদা বা ডিকটিওজোম। এই জন্য গলজি বডিকে বলা হয় ডিকটিওজোম বা গাদা। ডিকটিওজোমের যে অংশ প্লাজমা মেমব্রেনের দিকে থাকে তাকে ট্রান্সফেজ বলে। এটা ডিকটিওজোম। ডিকটিওজোমের এই অংশই তো প্লাজমা মেমব্রেনের দিকে আছে, একে বলা ট্রান্সফেজ। এবং যে অংশ কোষের কেন্দ্রের দিকে থাকে তাকে সিসফেজ বলে। এই অংশটি কোষের কেন্দ্রের দিকে আছে, এই অংশকে বলা হয় সিসফেজ। তাহলে এটা ডিকটিওজোম। ডিকটিওজোমের যে অংশ প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির দিকে থাকে তাকে বলা হয় ট্রান্সফেজ। এইটা হলো কোষ ঝিল্লির কাছে কাছে অবস্থান করছে, একে বলা হয় ট্রান্সফেজ। আর যে অংশ কেন্দ্রের দিকে অবস্থান করে তাকে সিসফেজ বলে। এটা কেন্দ্রের দিকে অবস্থান করছে, কেন্দ্রের কাছে কাছে, একে বলা হয় সিসফেজ। সিস্টার্নি 3 ধরনের হয়, ট্রান্স সিস্টার্না, সিস সিস্টার্না এবং মেডিয়াল সিস্টার্না। ট্রান্সফেজ এর শেষ অংশকে ট্রান্স সিস্টার্না বলে। এটা ট্রান্সফেজ, ট্রান্সফেজের এই শেষ অংশটা, এটা হলো শেষের অংশ, এটাকে বলা ট্রান্স সিস্টার্না। সিসফেজ এর শেষ অংশকে সিস সিস্টার্না বলে। এটা সিসফেজ, সিসফেজের এটা হলো শেষ অংশ, এই শেষ অংশকে বলা হয় সিস সিস্টার্না। আর মধ্যভাগের অংশ মেডিয়াল সিস্টার্না, এটা মধ্যভাগের অংশ, এই মধ্যভাগের অংশকে বলা হয় মেডিয়াল সিস্টার্না। তাহলে এটা ট্রান্সফেজ, ট্রান্সফেজের এই শেষ অংশকে বলা হয় ট্রান্স সিস্টার্না। এটা সিসফেজ, সিসফেজের এই শেষ অংশকে বলা হয় সিস সিস্টার্না এবং এই মাঝখানের অংশগুলোকে বলা হয় মেডিয়াল সিস্টার্না। সিস্টার্নির সংখ্যা প্রাণী কোষে 3 থেকে 7টি এবং উদ্ভিদ কোষে 10 থেকে 20টি। এখানে দেখতে পাচ্ছি 3 থেকে 7-এর মধ্যে আছে, তাই এটা প্রাণী কোষ হবে। উদ্ভিদ কোষ হতে চাইলে অবশ্যই 10 থেকে 20টি থাকতে হবে। 2 ভ্যাকুয়াল, এইগুলো ভ্যাকুয়াল। এই যে ভ্যাকুয়াল, যেসব গলজি বডি দেখতে গোলাকার থলির মতো তাকে ভ্যাকুয়াল বলে। এগুলা দেখতে গোলাকার থলির মতো, একে বলা হয় ভ্যাকুয়াল। ইহা সিস্টার্নি রূপান্তরিত অংশ। এই সিস্টার্নি রূপান্তরিত হয়ে ভ্যাসিকল গঠন করে। ইহা দানাদার পদার্থ দ্বারা পূর্ণ থাকে। তাহলে ভ্যাকুয়ালের মধ্যে দানাদার পদার্থ থাকে। 3 ভ্যাসিকল, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় ভ্যাসিকল। ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো গলজি বডিকে ভ্যাসিকল বলে। এরা গুচ্ছাকারে অবস্থান করে, হ্যাঁ গুচ্ছাকারে অবস্থান করছে। ভ্যাসিকল
এবং ট্রান্স সিস্টার্নি যুক্ত হয়ে টিজিএন গঠন করে। এটা ভ্যাসিকল আর এটা ট্রান্স সিস্টার্নি। এই ভ্যাসিকল আর ট্রান্স সিস্টার্নি যুক্ত হয়ে টিজিএন বা ট্রান্স গলজি নেটওয়ার্ক গঠন করে। গলজি বডির গঠন শেষ হলো। এখন উচ্চতর দক্ষতা, হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি আলোচনা করছি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন বর্ণনা করে। উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ঘর বা পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি দেখাচ্ছি, তারপর চিত্র সহ ব্যাখ্যা করব। 1 আবরণী। প্রতিটি মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট একটি আবরণী দ্বারা আবৃত থাকে, বহি আবরণী ও অন্তাবরণী। আবরণী, বাইরের আবরণীকে বহি আবরণী এবং ভিতরের আবরণীকে অন্তাবরণী বলে। বহি আবরণী মসৃণ এবং অন্তাবরণী অমসৃণ। অন্তাবরণী ভিতরের দিকে ভাঁজ হয়ে কিস্টি গঠন করে। প্রতিটি আবরণী 40 থেকে 60 অ্যাংস্ট্রম পুরু হয়। আবরণী দুটির মাঝখানের ব্যবধান 6 থেকে 8 ন্যানোমিটার। ইহা লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। ইহা মাইটোকন্ড্রিয়াকে নির্দিষ্ট আকৃতি দান করে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। 2 প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ায় 2 ধরনের প্রকোষ্ঠ থাকে, বহিঃপ্রকোষ্ঠ ও অন্তঃপ্রকোষ্ঠ। বহি ও অন্তাবরণীর মাঝখানের প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তাবরণীর মাঝখানের প্রকোষ্ঠকে অন্তঃপ্রকোষ্ঠ বলে। ইহা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এটা চিত্র সহ ব্যাখ্যা করব যখন, তখন আরো ভালো বুঝতে পারবে। ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার প্রকোষ্ঠের ভিতরে অবস্থিত জেলির ন্যায় পদার্থকে ম্যাট্রিক্স বলে। কিস্টি। মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণী ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের ন্যায় কতগুলো প্রবর্ধক সৃষ্টি করে। এই প্রবর্ধকগুলোকে কিস্টি বলে। প্রতিটি কিস্টির মাঝখানে যে ফাঁকা স্থান থাকে তাকে আন্তঃকিস্টি ফাঁকা স্থান বলে। 5 অক্সিজোম বা F1 কণা। মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীর গায়ে গোলাকার বা ডিম্বাকার অসংখ্য সূক্ষ্ম দানা থাকে। এই দানাগুলোকে অক্সিজোম বা F1 কণা বলে। ইহা মস্তক, বোটা ও ভিত্তি নিয়ে গঠিত। তাহলে অক্সিজোমের 3টি অংশ থাকে, মস্তক, বোটা ও ভিত্তি। 6 ইটিএস। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে সংক্ষেপে ইটিএস বলে। একে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও বলা হয়। কিস্টির গায়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। ইহা এক স্থান হতে অন্য স্থানে ইলেকট্রন স্থানান্তরিত করে। 7 এটিপি সিনথেসিস। কিস্টির গায়ে গোলাকার বস্তু থাকে। এই গোলাকার বস্তুগুলোকে বলা হয় এটিপি সিনথেসিস। ইহা কোষের জন্য এটিপি উৎপন্ন করে। 8 এমডিএনএ। প্রতিটি মাইটোকন্ড্রিয়ায় বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে। এই ডিএনএ গুলো স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী। একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমডিএনএ বলা হয়। 9 রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ায় 70 সেডিমেন্টেশন রাইবোজোম থাকে। ইহা কোষের জন্য এনজাইম সংশ্লেষ বা এনজাইম তৈরি করে। মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র সহ আলোচনা করছি, তাহলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। 1 আবরণী। মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট একটি আবরণী থাকে, বহি আবরণী এবং অন্তাবরণী। বাইরের আবরণীকে বলা হয় বহি আবরণী, এটা বহি আবরণী, আর ভিতরের আবরণীকে বলা হয় অন্ত আবরণী।
বহি আবরণী মসৃণ এবং অন্তাবরণী অমসৃণ। এটা বহি আবরণী মসৃণ, অন্তাবরণী অমসৃণ। অন্ত আবরণী ভিতরের দিকে ভাঁজ হয়ে কিস্টি গঠন করে। এই যে কিস্টি গঠন করেছে, এটা কিস্টি। এটা প্রতিটি আবরণী 40 থেকে 60 অ্যাংস্ট্রম পুরো। এটুকু পুরো হলো 40 থেকে 60 অ্যাংস্ট্রম। দুই, প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ায় দুই ধরনের প্রকোষ্ঠ থাকে, বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ। বহি আবরণী অন্ত আবরণীর মাঝখানের প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ এবং অন্ত আবরণীর মাঝখানের প্রকোষ্ঠকে অন্তঃপ্রকোষ্ঠ বলে। এটি বহি আবরণী, এটি অন্ত আবরণী। বহি আবরণ অন্ত আবরণের মাঝখানের এই ফাঁকা স্থান, এই প্রকোষ্ঠকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ, আর এই অন্ত আবরণীর মাঝখানের প্রকোষ্ঠকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। এখানেও দেখা যায় এটা বহিঃপ্রকোষ্ঠ, এটা অন্তঃপ্রকোষ্ঠ। 3, ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার প্রকোষ্ঠের ভিতরে যে জেলির ন্যায় তরল পদার্থ থাকে তাকে ম্যাট্রিক্স বলে। এইগুলো হলো জেলির ন্যায় তরল পদার্থ, এগুলাকে বলা হয় ম্যাট্রিক্স। 4, কিস্টি। মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণী, এই যে অন্ত আবরণী ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের ন্যায় কতগুলো প্রবর্ধক সৃষ্টি করেছে। এই যে প্রবর্ধক সৃষ্টি করেছে, এই প্রবর্ধকগুলোকে বলা হয় কিস্টি। প্রতিটি কিস্টির ভিতরে ফাঁকা স্থান থাকে, এই যে ফাঁকা স্থান থাকে, এই ফাঁকা স্থানকে বলা হয় আন্তঃকিস্টি ফাঁকা স্থান। 5, অক্সিজম। মাইটোকন্ড্রিয়ার অন্তাবরণীর গায়ে, এই যে অন্তাবরণীর গায়ে গোলাকার বা ডিম্বাকার বস্তু থাকে। এই গোলাকার বা ডিম্বাকার দানাগুলোকে বলা হয় অক্সিজম। প্রতিটি অক্সিজমে মস্তক, বোটা ও ভিত্তি থাকে। এটা ভিত্তি, এটা বোটা, এটা মস্তক। 6, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে সংক্ষেপে ইটিএস বলে। একে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও বলা হয়। কিস্টির গায়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে, ইহা এক স্থান হতে অন্য স্থানে ইলেকট্রন স্থানান্তরিত করে। এই যে কিস্টির গায়ে এগুলা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনগুলো দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এই যে ইলেকট্রন এইখান থেকে লাফ দিয়ে এই ইটিএস এ আসবে, ইটিএসই এই ইলেকট্রনগুলোকে স্থানান্তর করে। 7, এটিপি সিনথেসিস। যে বস্তু বা পদার্থ এটিপি সিনথেসিস করে বা তৈরি করে তাকে এটিপি সিনথেসিস বলে। যে কিস্টির গায়ে গোলাকার বা ডিম্বাকার এটিপি সিনথেসিস থাকে, এরা কোষের জন্য এটিপি তৈরি করে। 8, এমডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়ায় বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে। এই ডিএনএ গুলো স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী। অন্যান্য ডিএনএ থেকে এই ডিএনএর বৈশিষ্ট্য আলাদা, তাই একে এমডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে। এই যে বৃত্তাকার ডিএনএ বাইরে দেখানো হয়েছে, এটা স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী, একে বলা হয় এমডিএনএ। 9, রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ায় 70 সেডিমেন্টেশন রাইবোজোম থাকে। ইহা কোষের জন্য এনজাইম তৈরি করে বা সংশ্লেষ করে। মাইটোকন্ড্রিয়ার গঠন শেষ হলো। এখন 2 নম্বর হায়ার থিঙ্কিং অ্যাবিলিটির প্রশ্ন আলোচনা। 2 নম্বর হায়ার থিঙ্কিং অ্যাবিলিটির প্রশ্ন হলো, উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটির গঠন আলোচনা করে। উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বা শর্করা তৈরির কারখানা বলা হয়। ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে উত্তর লিখতে হবে সেটি দেখাচ্ছি।
এইভাবে লিখতে হবে। এক আবরণী, প্রতিটি ক্লোরোপ্লাস্ট 2 স্তর বিশিষ্ট একটা আবরণী দ্বারা আবৃত থাকে, বহি আবরণী এবং অন্তাবরণী। বাইরের আবরণীকে বহি আবরণী এবং ভিতরের আবরণীকে অন্তাবরণী বলে। আবরণী দুটির মাঝখানের দূরত্ব 6 থেকে 8 ন্যানোমিটার। একে পেরিপ্লাস্টিডাল স্থান বলে। ইহা মসৃণ এবং লিপোপ্রোটিন দ্বারা গঠিত। ক্লোরোপ্লাস্টের আবরণীতে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। তাহলে ক্লোরোপ্লাস্টের আবরণীতে ফসফোলিপিড থাকে না, এর পরিবর্তে যে লিপিড থাকে তার নাম হলো গ্লাইকোসিল গ্লিসারাইড। ইহা ক্লোরোপ্লাস্টকে নির্দিষ্ট আকৃতি দান করে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। চিত্র সহ যখন আলোচনা করব তখন আরো ভালো বুঝতে পারবে। এখন শুধু উত্তর লিখতে হবে কিভাবে সেইটুকুই উল্লেখ করছি। 2 প্রকোষ্ঠ। প্রতিটি ক্লোরোপ্লাস্টে 2 ধরনের প্রকোষ্ঠ থাকে, বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ। বহি ও অন্তাবরণীর মাঝখানের প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তাবরণীর মাঝখানের প্রকোষ্ঠকে অন্তঃপ্রকোষ্ঠ বলে। ইহা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা পূর্ণ থাকে। স্টোমা, ক্লোরোপ্লাস্টের ভিতরে যে প্রাণীগাহী কলয়েডধর্মী তরল পদার্থ থাকে তাকে স্টোমা বলে। এতে 70 সেডিমেন্টেশন রাইবোজোম, ডিএনএ, আরএনএ ও শর্করা তৈরির এনজাইম থাকে। স্টোমাতে C3 চক্র এবং C4 চক্র ঘটে। 4 থাইলাকয়েড, স্টোমাতে থৈলে আকৃতির ত্রিমাত্রিক সজ্জার যে গঠন থাকে তাকে থাইলাকয়েড বলে। এর প্রস্থ 100 থেকে 300 অ্যাংস্ট্রম। থাইলাকয়েডের প্রকোষ্ঠের ভিতরে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল ও এনজাইম থাকে। তাহলে থাইলাকয়েডের ভিতরে এই রাসায়নিক উপাদানগুলো থাকে। এসব উপাদানগুলোকে একত্রে স্ফটিক দানার মতো দেখায়। এই উপাদানগুলো একসাথে স্ফটিক দানার মতো দেখায়, তখন এদেরকে কোয়ান্টোজোম বলে। তাহলে স্ফটিক দানার মতো দেখাইলেই তাকে কোয়ান্টোজোম বলে। 5 গানাম, 10 থেকে 100টি থাইলাকয়েড পরপর সজ্জিত হয়ে যে স্তূপ গঠন করে তাকে গানাম বলে। তাহলে 10 থেকে 100টি থাইলাকয়েড পরপর সজ্জিত হয়ে একটা স্তূপ গঠন করে, এই স্তূপকে গানাম বলে। গানাম চক্রের ঝিল্লির ভিতরের গায়ে কিছু কোয়ান্টোজোম থাকে। প্রতিটি ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গানা থাকে। প্রতিটি গানামের আকৃতি 0.3 থেকে 1.7 মাইক্রন। 6 স্টোমা ল্যামেলি, পাশাপাশি অবস্থিত 2টি থাইলাকয়েড যে নালিকা দ্বারা যুক্ত থাকে তাকে স্টোমা ল্যামেলি বলে। স্টোমা ল্যামেলিতে ক্লোরোফিল থাকে। এই পাশে একটা থাইলাকয়েড, এই পাশে আর একটা থাইলাকয়েড। এই 2টি থাইলাকয়েড যে নল দ্বারা যুক্ত থাকে তাকে স্টোমা ল্যামেলি বলে। এটিপি সিনথেসিস, যে বস্তু এটিপি তৈরি করে তাকে এটিপি সিনথেসিস বলে। থাইলাকয়েডের মেমব্রেনে বা থাইলাকয়েডের গায়ে যে গোলাকার বা ডিম্বাকার বস্তু থাকে তাকে এটিপি সিনথেসিস বলে। এতে এটিপি তৈরির এনজাইম থাকে, তাই ইহা কোষের জন্য এটিপি তৈরি করে। 8 ফটোসিনথেটিক ইউনিট, যে ইউনিট ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ ঘটায় তাকে ফটোসিনথেটিক ইউনিট বলে। কয়েকটি এটিপি সিনথেসিস মিলে একটি ইউনিট গঠন করে, একে ফটোসিনথেটিক ইউনিট বলে। প্রতিটি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকে। এতে বিভিন্ন ধরনের এনজাইম, ফসফোলিপিড, সালফোলিপিড, মেটাল আয়ন, কুইনন ইত্যাদি থাকে।
ফটোসিনথেটিক ইউনিট আলোক শক্তি শোষণ করে এবং ফসফোরাইলেশন ঘটায়। ডিএনএ, ক্লোরোপ্লাস্টে ছোট ও গোলাকার ডিএনএ থাকে। ডিএনএ গুলো স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী, একে ক্লোরোপ্লাস্টিক ডিএনএ বা সিপিডিএনএ বলে। প্রতিটি ক্লোরোপ্লাস্টে 200টি সিপিডিএনএ থাকে। রাইবোজোম, ক্লোরোপ্লাস্টে 70 সেডিমেন্টেশন রাইবোজোম থাকে। অজ্ঞাত গুটিকা, ক্লোরোপ্লাস্টে কিছু অজ্ঞাত গুটিকা থাকে যার প্রকৃতি এবং কাজ এখনো জানা যায় না। ক্লোরোপ্লাস্টের গঠনটি এতক্ষণ যেভাবে বললাম এটাই পরীক্ষার খাতায় লিখতে হবে। তবে তোমাদের বোঝার জন্য এখন ক্লোরোপ্লাস্টের গঠন চিত্র সহ বর্ণনা করছি, তাহলে তুমি বুঝতে পারবে। এক, আবরণী। ক্লোরোপ্লাস্ট 2 স্তর বিশিষ্ট একটি আবরণী দ্বারা আবৃত থাকে। বহি আবরণী এবং অন্তাবরণী। বাইরের আবরণীকে বলা হয় বহি আবরণী, ভিতরের আবরণীকে বলা হয় অন্তাবরণী। বাইরেরটা বহি আবরণী, ভিতরেরটি অন্তাবরণী। আবরণী দুটির মাঝখানের দূরত্ব 6 থেকে 8 ন্যানোমিটার। একে পেরিপ্লাস্টিডাল স্থান বলে। ইহা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এটা বহি আবরণী, অন্তাবরণী। বহি আবরণ অন্তাবরণীর মাঝখানে যে প্রকোষ্ঠ থাকে এই ফাঁকা স্থানকে বলা হয় পেরিপ্লাস্টিডাল স্থান। এটি পেরিপ্লাস্টিডাল স্থান। এখানে আবার আলাদাভাবে দেখানো হয়েছে পেরিপ্লাস্টিডাল স্থান। পেরিপ্লাস্টিডাল স্থানের দূরত্ব হবে 6 থেকে 8 ন্যানোমিটার। প্রকোষ্ঠ, ক্লোরোপ্লাস্টে 2 ধরনের প্রকোষ্ঠ থাকে, বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ। বহি আবরণী ও অন্তাবরণীর মাঝখানের এই প্রকোষ্ঠকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। অন্তাবরণীর মাঝখানের প্রকোষ্ঠকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। এটি বহিঃপ্রকোষ্ঠ, এটি অন্তঃপ্রকোষ্ঠ। 3, স্টোমা। ক্লোরোপ্লাস্টের ভিতরে যে পানিগাহী কলয়েড ধর্মী তরল পদার্থ থাকে সেই তরল পদার্থকে বলা হয় স্টোমা। এই যে স্টোমা, কলয়েড ধর্মী তরল পদার্থ, এতে 70 সেডিমেন্টেশন রাইবোজোম থাকে, ডিএনএ, আরএনএ ও শর্করা তৈরির জন্য এনজাইম থাকে। এই স্টোমাতেই C3 চক্র এবং C4 চক্র ঘটে। 4, থাইলাকয়েড। স্টোমাতে থলে আকৃতির ত্রিমাত্রিক সজ্জার গঠন থাকে। এই থলে আকৃতির গঠনকেই বলা হয় থাইলাকয়েড। এগুলা দেখতে অনেকটা আধুলির মতো, চাকার মতো, এগুলো থাইলাকয়েড। একে গানাম চক্র বলা হয়। এর নাম থাইলাকয়েড, একেই বলা হয় গানাম চক্র। থাইলাকয়েড প্রকোষ্ঠের ভিতরে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল ও এনজাইম থাকে। এই যেখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল ও এনজাইম থাকে। এই যেখানে যেগুলা ভিতরে পড়ছে এইগুলো থাকে। এই উপাদানগুলো একত্রে স্ফটিক দানার মতো দেখায়। দেখতেই দেখো অনেকটা স্ফটিক দানার মতো। এই উপাদানকে তখন বলা হয় কোয়ান্টোজোম। এই উপাদানগুলো কে বলা হয় কোয়ান্টোজোম। গানাম চক্র 10 থেকে 100টি থাইলাকয়েড পরপর সজ্জিত হয়ে যে স্তূপ গঠন করে তাকে গানাম বলে। এই যে থাইলাকয়েড গুলো মাথায় মাথায় যুক্ত হচ্ছে, একের পর এক যুক্ত হয়ে এই যে স্তূপ গঠন করেছে, এর এক একটা স্তূপকে বলা হয় গানাম। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি গানাম আছে, আরো গঠিত হবে। প্রতিটি ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গানা থাকে। এতে একটি গানা, ক্লোরোপ্লাস্টের ভিতরে 60 থেকে 40টি গানা থাকে। প্রতিটি গানামের আকৃতি 0.3 থেকে 1.7 মাইক্রন।
6 স্টোমা ল্যামেলি। এই একটা থাইলাকয়েড, এটা আর একটা থাইলাকয়েড। দুইটি থাইলাকয়েড যে নল দ্বারা যুক্ত আছে এই নলকে বলা হয় স্টোমা ল্যামেলি। পাশাপাশি অবস্থিত দুটি থাইলাকয়েড যে নালিকা দ্বারা যুক্ত থাকে সেই নালিকাকে বলা হয় স্টোমা ল্যামেলি। স্টোমা ল্যামেলিতে ক্লোরোফিল থাকে, তাই সালোক সংশ্লেষণ ঘটে। 7 এটিপি সিনথেসিস। যে বস্তু বা পদার্থ এটিপি তৈরি করে তাদেরকে এটিপি সিনথেসিস বলে। থাইলাকয়েডের মেমব্রেনের গায়ে, এই যে থাইলাকয়েডের মেমব্রেনের গায়ে যে গোলাকার বা ডিম্বাকার বস্তু থাকে তাকে এটিপি সিনথেসিস বলে। এতে এটিপি তৈরির জন্য এনজাইম থাকে, ইহা এটিপি তৈরি করে। 8 ফটোসিনথেটিক ইউনিট। যে ইউনিট ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ ঘটায় তাকে ফটোসিনথেটিক ইউনিট বলে। কয়েকটি এটিপি সিনথেসিস মিলে একটি ইউনিট গঠন করে, একে ফটোসিনথেটিক ইউনিট বলে। এই যে এটিপি সিনথেসিস, কয়েকটি এটিপি সিনথেসিস যুক্ত হয়ে একটা ইউনিট বা এলাকা গঠন করেছে, একেই বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। এই ফটোসিনথেটিক ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকে। 9 সিপিডিএনএ, ক্লোরোপ্লাস্ট ডিএনএ। ক্লোরোপ্লাস্টে ছোট ও চক্রাকার ডিএনএ থাকে, এই যে ছোট ও চক্রাকার ডিএনএ থাকে। এই ডিএনএ গুলো স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী, তাই একে বলা হয় ক্লোরোপ্লাস্টিক ডিএনএ বা সিপিডিএনএ। ক্লোরোপ্লাস্টে 200টি সিপিডিএনএ থাকে। 10 রাইবোজোম। ক্লোরোপ্লাস্টে 70 সেডিমেন্টেশন রাইবোজোম থাকে। ক্লোরোপ্লাস্টের গঠন শেষ হলো। এরপর আমরা অন্য একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 3 কম্প্রিহেন্সিভ হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি করছেন 3 নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অঙ্গাণু দুটির মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। উদ্দীপক উল্লেখিত প্রথম অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া এবং দ্বিতীয় অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। 1 মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ ও প্রাণী কোষে থাকে, ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থাকে। উদ্ভিদের সবুজ কোষে থাকে, তাহলে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে থাকে, আর ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র সবুজ উদ্ভিদে থাকে। 2 মাইটোকন্ড্রিয়া বর্ণহীন, ক্লোরোপ্লাস্ট বর্ণময়। ইহা সবুজ বর্ণের, ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়। 3 মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, ইহা জীবজগতে শক্তির উৎস হিসাবে কাজ করে। ক্লোরোপ্লাস্ট শর্করা উৎপন্ন করে, ইহা জীবজগতে খাদ্যের উৎস হিসেবে কাজ করে। তাহলে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়াই হলো জীবজগতে শক্তির উৎস, কারণ মাইটোকন্ড্রিয়াই শক্তি উৎপন্ন করে। আর ক্লোরোপ্লাস্ট হলো খাদ্যের উৎস হিসেবে কাজ করে, কারণ ইহা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। 4 মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ভাঁজ থাকে, একে কিস্টি বলে। ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দায় ভাঁজ থাকে না, এতে কিস্টি থাকে না। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভিতরের দিকে ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে সেই গঠনগুলোকে বলা হয় কিস্টি। 5 মাইটোকন্ড্রিয়া শ্বসন ঘটায়, ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ ঘটায়। মাইটোকন্ড্রিয়াতে শোষণ ঘটে, ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষণ ঘটে। 6 মাইটোকন্ড্রিয়ার তরল পদার্থকে ম্যাট্রিক্স বলে।
ক্লোরোপ্লাস্টের তরল পদার্থকে স্ট্রোমা বলে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে জেলির ন্যায় থকথকে তরল পদার্থ থাকে তাকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে। আর ক্লোরোপ্লাস্টের ভিতরে যে জেলির ন্যায় থকথকে তরল পদার্থ থাকে তাকে স্ট্রোমা বলে। একে ম্যাট্রিক্স না বলে স্ট্রোমা বলা হয়। 7, মাইটোকন্ড্রিয়া কোষের জন্য শক্তি উৎপন্ন করে, তাই একে শক্তির ঘর বলা হয়। ক্লোরোপ্লাস্ট কোষের জন্য খাদ্য উৎপন্ন করে, তাই একে রান্নাঘর বলা হয়। তাহলে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে আর ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপন্ন করে। 8, মাইটোকন্ড্রিয়া খাদ্য সঞ্চয় করে না, ক্লোরোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপন্ন করে, সেই সঙ্গে সঞ্চয় করে। মাইটোকন্ড্রিয়া খাদ্য উৎপন্ন করে না, সঞ্চয় করে না। 9, মাইটোকন্ড্রিয়া শক্তির রূপান্তর ঘটায় না, ক্লোরোপ্লাস্ট শক্তির রূপান্তর ঘটায়। ক্লোরোপ্লাস্ট শক্তির রূপান্তর ঘটায়। ইহা সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ক্লোরোপ্লাস্টই পৃথিবীতে একমাত্র কণা যা সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। 10, মাইটোকন্ড্রিয়া কোষের অ্যাপোপ্টোসিস ঘটায়। অ্যাপোপ্টোসিসে ক্লোরোপ্লাস্টের কোনো ভূমিকা নেই। অ্যাপোপ্টোসিস হলো পূর্ব নির্ধারিত মৃত্যু। কোনো কোষের পূর্ব মৃত্যু নির্ধারিত হলে তাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। মাইটোকন্ড্রিয়া কোষের এই অ্যাপোপ্টোসিস বা পূর্ব নির্ধারিত মৃত্যু ঘটায়, কিন্তু ক্লোরোপ্লাস্ট তা ঘটাতে পারে না। কোনো কোষ মারা যাবার আগে ওই কোষ থেকে মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে যায়, তাহলে ওই কোষটি ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ে এবং একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটাই হলো অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে, কিন্তু ক্লোরোপ্লাস্টের কোনো ভূমিকা নেই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।